স্বাস্থ্যবিধি মানার শর্তে আজ থেকে খুলছে দোকান, শপিং মল। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও কাটছে না সংশয়। শনাক্তের 15 দিন পরও করোনা পজিটিভ খালেদা, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার ভারতীয় ধরন দেশে ঢুকলে সামলানো কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। সীমান্তে কড়াকড়ির তাগিদ। ভাষান্তর আশ্রয়ণ প্রকল্প নিয়ে ইতিবাচক জাতিসংঘ, আন্তর্জাতিক দাতাদের দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান। ভারতে একদিনে প্রায় 3.5 লাখ করোনা শনাক্তের নতুন রেকর্ড। 7 দিনে শনাক্ত 20 লাখ, মৃত্যু 13,000। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংক্রমণের ঝুঁকি নিয়ে আজ থেকে সারা দেশে খুলছে শপিং মল ও দোকানপাট। এর প্রস্তুতি নেওয়া হয়েছে মার্কেটগুলোতে। ব্যবসায়ীরা যথাযথ স্বাস্থ্যবিধি মানার আশ্বাস দিলেও সংশয় ক্রেতারা। লকডাউনের মধ্যেই দোকান খুলবে, তাই ধোয়া মোছা চলছে রাজধানী নিউ মার্কেটে। অনেকদিন পর আনাগোনা বেড়েছে কর্মীদেরও। চাঁদনী চক, গাউচিয়া মার্কেট, বসুন্ধরা শপিং মলেও মালামাল গোছাতে ব্যস্ত দোকানিরা। চলমান লকডাউনে সারা দেশে বন্ধ গণপরিবহন। এরই মধ্যে রোববার থেকে সারা দেশে দোকানপাটে বেচা বিক্রি চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গত বছর দীর্ঘ লকডাউনের পর মার্কেট খুললেও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়নি। যারা মার্কেটে শপিং করতে আসবে তাদের জন্য মোস্ট ডিফিকাল্ট একটা জিনিস, কারণ তারা যদি আসে ওইভাবে হয়তো আপনার করতে পারবে না। তবে গাড়িটা খুললে তো আর লকডাউনের কিছু থাকবে না। সংক্রমণ কিন্তু বাড়তেছে। সংক্রমণ বাড়াতে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো আর সরকার সচেতন করে দিতে পারবে না হাতে কলমে ধরে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারি সিদ্ধান্ত মেনেই নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। মাস্ক ছাড়া মার্কেটে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক দোকানিকেই নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। তবে বেচা বিক্রির সময় নির্ধারণ করে দেওয়ায় নির্দিষ্ট সময়ে ক্রেতার ভিড় বাড়বে বলে আশঙ্কা তাদের। আমরা আমাদের মার্কেটে এটা এনশিওর করব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। তবে একটু অন্তরায় হয়ে যাচ্ছে 10টা থেকে 5টা, সময়টা সংক্ষিপ্ত। আমরা 3-3.5 হাজার দোকান মালিক, কর্মকর্তা, কর্মচারী আছে আমাদের মার্কেটে। 10-15 হাজার কাস্টমারও অনেক সময় হয়ে যাবে। তো এই ভলিউমটাই যদি পূর্ণ সময়ের ভিতরে আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা বেশি সুবিধাজনক। মাস্ক ছাড়া কেউ যমুনা ফিচার পার্কে আসতে পারবে না। পাশাপাশি আমাদের এন্ট্রিগুলোতে সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তার যে চেকিং গুলো আছে এবং টেম্পারেচার মাপা, তারপর হচ্ছে আপনার মাস্ক পরিধান করেছে কিনা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত এবং শরীরটা স্যানিটাইজেশন করা, এগুলো আমরা মেনটেন করেছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্য মতে ছোট বড় মিলিয়ে সারা দেশে দোকান রয়েছে 53.5 লাখ। প্রত্যেক প্রতিষ্ঠানে গড়ে 4 জন কর্মী ধরা হলে দোকান কর্মচারীর সংখ্যা দাঁড়ায় 2 কোটির বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে লকডাউনের বেশিরভাগ বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীমুখী মানুষের খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, এবং সেক্ষেত্রে মানুষজন ঢাকা আসার ক্ষেত্রে যেহেতু গণপরিবহন বন্ধ, তারা কি ধরনের যানবাহনের মাধ্যমে ঢাকার দিকে আসছেন, এবং এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? না, মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রশাসনের যে তৎপরতা সেটা নাই। আর পাশাপাশি আরেকটি বিষয় যেটা বলছেন যে মানুষের ঢাকা মুখী মানুষের আসলে চাপটা কেমন, আপনাকে যদি আমি পিছনে দেখাই, এই মুহূর্তে একটি ফেরি দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া এসে পৌঁছেছে এবং আপনি ইতিমধ্যে তারা হয়তো নেমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বনলতা ফেরিটি, এটি একটি রোরো ইউটিলিটি ফেরি। এই ফেরিতে করেই কিন্তু এই যাত্রী এসেছে আমরা, এবং দেখেছি যে প্রচুর যাত্রী এবং যে ব্যক্তিগত যানবাহন তারা কিন্তু এসেছে এবং তারা নেমে গেছে। পাশাপাশি আপনাকে যদি আমি আরেকটু দেখাই যে এই দক্ষিণ অঞ্চলে যে ঢাকা থেকে যে সব যাত্রীরা যাচ্ছে তারা কিন্তু এখন ওই ফেরিতে কিন্তু লোড হচ্ছে। পাশাপাশি আপনি দেখেন যে প্রচুর কিন্তু ব্যক্তিগত যানবাহনের কিন্তু একটি সিরিয়াল রয়েছে। এই সিরিয়ালটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং যেখানে বলা চলে যে এখানে আমি যাদেরকে দেখেছি তাদের মধ্যে কিন্তু
কোনো ধরনের কিন্তু যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কিন্তু কোনো বালাই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু প্রচুর ব্যক্তিগত গাড়ি আছে এবং এই গাড়িতে কিন্তু তারা ওই ফেরিতে কিন্তু লোড নিচ্ছে। আরেকটি বিষয় হলো, আপনি জানেন আজকে থেকে এই লকডাউন শিথিল হওয়ার কারণে কিন্তু যে আমরা আমাদের সামনে যে আরো ফেরি আছে, যে এটি একটি রো ফেরি, সবচেয়ে বড় ফেরি, এই ফেরিটি কিন্তু ধোয়া মোছা হচ্ছে। এরকম ফেরির মতো কিন্তু আরো যে বড় বড় যে ফেরিগুলো আছে সেই ফেরিগুলো কিন্তু ধোয়া মোছার কাজ চলছে। কারণ আমরা বুঝতেই পারছি যে যেহেতু লকডাউন শিথিল হয়ে গেছে, সেহেতু যানবাহনও বোধ হয় হয়তো 2-1 দিনের মধ্যে চলাচল হয়ে যাবে, যে কারণে এই ফেরিগুলো ধোয়া মোছার কাজ চলছে। যে ফেরিগুলো এতদিন বন্ধ ছিল, এই বন্ধ থাকার কারণে অনেকেই আসতে পারেনি। কারণ আপনি জানেন যে মাত্র 2টি ফেরি কিন্তু জরুরি পণ্যবাহী যানবাহন এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করার জন্য কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এতদিন এখানে নিয়োজিত রেখেছিলেন। কিন্তু গতকাল থেকে আমরা যেটা দেখেছি যে সেই ফেরির পরিমাণ কিন্তু আরো বেড়ে গেছিল। কালকে কিন্তু যে 5টি ফেরি চালিয়েছে এবং আজকে আরো বড় যে ফেরিগুলো আছে রোরো ফেরি, সেই রোরো ফেরি তারা ধোয়া মোছার কাজ চলছে এবং সেগুলো হয়তো চালাবে বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় হলো যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যেসব যানবাহন আছে এবং যেসব লোকাল যাত্রীগুলো আছে, এইসব যাত্রীর অনেকেই কিন্তু স্বাস্থ্যবিধি তারা মানছেন না এবং এসব মানার জন্য এখানকার যে স্থানীয় যাদের প্রশাসন যাদের থাকার কথা বা তারাও কিন্তু এইসব কোনো দেখছে না বা তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতেও পাইনি। তো আরেকটি বিষয় হলো যে আমরা এই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এইসব যে স্বাস্থ্যবিধি কারা মানবেন কারা মানবেন না, সেই বিষয়টি কিন্তু তাদের দেখার বিষয় না, সেটি আসলে প্রশাসনের দেখার বিষয়। তাদের তাদেরকে যে ফেরিগুলো যে নিয়ন্ত্রণ করার কথা, তারা সেই ফেরিগুলো নিয়ন্ত্রণ করেছেন। তারা এতদিন। মঞ্জুর, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দিব। মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। শনাক্তের 15 দিন পরও করোনা পজিটিভ খালেদা জিয়া, দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। ডাক্তারদের আশা, কোভিড জনিত কোনো জটিলতা না থাকায় 5-6 দিনের মধ্যে খালেদা জিয়া করোনা নেগেটিভ রিপোর্ট আসবে। গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকেই বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর FM সিদ্দিকীর নেতৃত্বে 7 সদস্যের মেডিকেল টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। 15 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যানও। করোনায় আক্রান্ত হওয়ার 17 দিনের মাথায় শনিবার দুপুরে দ্বিতীয়বার নমুনা দেন খালেদা জিয়া। রাতের রিপোর্ট আসে আবারও তিনি করোনা পজিটিভ। রাত 10টার দিকে গুলশানের বাসায় বেগম জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে বসে মেডিকেল বোর্ড। 2.5 ঘন্টা পর রাত 1:45টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও করোনা থেকে ঝুঁকিমুক্ত খালেদা জিয়া। কোভিডের যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি, ওনার অবস্থা স্থিতিশীল আছে। টেস্ট আমরা আজকে একবার করেছিলাম, যে টেস্টটা সেটা লো টাইটারে পজিটিভ এসছে, কিন্তু আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। চিকিৎসকরা আরো জানান আপাতত করোনা ঝুঁকিমুক্ত হলেও শারীরিক অন্যান্য জটিলতায় খালেদা জিয়ার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। কোভিড রিলেটেড যতগুলো টেস্ট করেছি করোনা রিলেটেড, তার বাইরেও ওনার অন্যান্য অনেক শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেগুলি আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে ওনার কতগুলি পরীক্ষা যেগুলো আগে আমরা করতে পারিনি সেগুলো আবার করব। খালেদা জিয়া ছাড়াও তার বাসার গৃহকর্মী সহ 8 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। শনিবার গুলশানের বাসার 14 জনের পরীক্ষা করা হয়। এতে খালেদা জিয়া সহ 4 জন বাদে সবার নেগেটিভ এসেছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে করোনা ভাইরাসের ডাবল ট্রিপল মিউটেন্ট শনাক্তে উদ্বেগ বেড়েছে দেশেও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সে ভাইরাস ঢুকে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে, তাই দুই দেশের সীমান্তে কড়াকড়ি চেয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি কমিটি। প্রাণঘাতী করোনা ভাইরাসের ডাবল মিউটেন্টে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড, মৃত্যু 2000-এর ওপরে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে ট্রিপল মিউটেন্ট ভাইরাস শনাক্তের কথা জানাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা। এই ভাইরাস আগের চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী। প্রতিবেশী দেশ হওয়ায় এ খবরে উদ্বেগ বাংলাদেশেও।
ভারতের সে ভাইরাস দেশে এলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে শঙ্কা জানাচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। পাওয়া গিয়েছে মারাত্মক সংক্রমণশীল ট্রিপল এবং ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস, যেগুলো আমাদের দেশে প্রবেশ করলে মহা বিপর্যয়কারী অবস্থা তৈরি হতে পারে। এই কারণে অনতিবিলম্বে ভারতের সাথে আমাদের জল, স্থল এবং বিমানপথ বন্ধ করা জরুরি। এই অবস্থায় দুদেশের যোগাযোগ ব্যবস্থার উপর কঠোর নজরদারি চাইছেন বিশেষজ্ঞরা, পাশাপাশি দিচ্ছেন বিধিনিষেধ মেনে চলার পরামর্শ। আমাদের দেশেরও শঙ্কার কারণ রয়েছে এবং আমাদের স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দরও সরকারের নজরদারি রাখতে হবে এবং আমাদের দেশের জনসাধারণেরও সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারকেও সেই ব্যাপারে আরও তৎপর হতে হবে। আইইডিসিআর উপদেষ্টা বলছেন, সাউথ আফ্রিকা, যুক্তরাজ্য ও জাপানের ভেরিয়েন্টকে উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভারতে নতুন ধরনের ব্যাপক সংক্রমণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভেরিয়েন্ট কেন, স্বাস্থ্যবিধি কিন্তু এভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। নতুন ভেরিয়েন্ট হোক বা পুরনো ওয়াইল্ড ভাইরাস হোক, এইটাকে প্রতিরোধ করার পদ্ধতি কিন্তু একই। এদিকে ভারতে করোনার নতুন ধরন B1617 ভাইরাসটি প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। টিকা নিয়েও এর সংক্রমণ মোকাবিলা কঠিন বলে তথ্য দিচ্ছে নানা গবেষণা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় অক্সফোর্ডে টিকা দেওয়া যাচ্ছে না দাবি সেরাম ইনস্টিটিউটের। এ কারণেই 1.5 কোটি ডোজ ভ্যাকসিনের অগ্রিম টাকা পরিশোধের পরও মাত্র 70 লাখ টিকা পাওয়া গেছে। টিকা না এলে দ্বিতীয় ডোজে ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনের। টিকা পেতে ভারতের সঙ্গে সরকারের জোরালো ভাষায় কথা বলা প্রয়োজন বলেও মনে করেন তিনি। গত 15 ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা নেবার পর শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, কবে নাগাদ অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে তা বলা কঠিন। অগ্রিম টাকা দেবার পর তারা কোনোভাবেই ভ্যাকসিন সরবরাহ বন্ধ করতে পারে না। এ বিষয়ে সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউটকে 1.5 কোটি ডোজের অগ্রিম টাকা দেয়া হলেও দুটি চালানে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরো। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউটকে 1.5 কোটি ডোজের অগ্রিম টাকা দেয়া হলেও দুটি চালানে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরো 32 লাখ ডোজ। সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছে 1 কোটি 2 লাখ ডোজ টিকা। আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে। এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই। আমরা ওদের কাছ থেকে কোনো দয়া চাচ্ছি না। আমাদের বাকি 80 লাখ এখনো বাকি, এই 80 লাখটা দিয়ে দেখ, তারপর দরকার হলে ওরা দেবে কি, আমরা হয়তো নিবই না ওদের কাছ থেকে। উই হ্যাভ আদার সোর্স। পাপন বলেন, সরকারের আইনি পদক্ষেপ নেবার সুযোগ আছে, কিন্তু সেটি বড় বিষয় নয়। অগ্রিম টাকা দেয় ভ্যাকসিন বাংলাদেশের ন্যায্য অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে করোনা রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে আইসিইউর সংকট। আইসিইউ শয্যা খালি না পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। তবে শিগগিরই আরো আইসিইউ শয্যা চিকিৎসা সেবায় যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগে সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ 29টি। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 16টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8টি এবং মৌলভীবাজার হাসপাতালে 5টি। করোনা সংক্রমণ বাড়ার পর দেখা দিয়েছে আইসিইউ সংকট। শামসুদ্দিন হসপিটাল সম্পূর্ণ ফিল আপ। এখন কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হতেও পারবে না। তো সরকারেরও একটা সীমাবদ্ধতা রয়েছে।
আমরা নাগরিকদেরও একটা সীমাবদ্ধতা রয়েছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে। আবার দেখা গেছে প্রাইভেট কিছু মেডিকেল যেগুলায় করোনা রোগীর চিকিৎসা দিচ্ছে, কিন্তু এই পরিমাণ টাকা নিচ্ছে যা মানুষের সামর্থ্যের বাইরে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই আরও 10টি আইসিইউ বেড বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই 8টা বেডকে আমরা ডেডিকেট করেছি। আমাদের উসমানীতে ভর্তিকৃত রোগী যারা আইসিইউ প্রয়োজন হবে তাদেরকে আইসিইউতে সাপোর্ট দেওয়ার জন্য কোভিড পজিটিভ যে আরো 10 বেডের আইসিইউ নির্মাণের জন্য আমরা ফান্ড পেয়েছি এবং এটার কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করি যে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে আরো 10 বেডের একটা আইসিইউ আমরা নতুন করে স্থাপন করতে পারবো উসমানীতে। এদিকে সংক্রমণ বাড়ায় আক্রান্তদের আইসোলেশনের জন্য স্কুল কলেজে ফিল্ড হাসপাতাল স্থাপনের তাগিদ চিকিৎসকদের। করোনা চিকিৎসাকে সহজ করার জন্য আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত এবং এখনই উপযুক্ত সময় সরকারের বেড বাড়ানোর ব্যবস্থা করা, প্রয়োজন হলে মেকশিফট হসপিটাল করা, কিংবা কোথাও কোনো স্কুল হোক, কলেজ হোক কিংবা কমিউনিটি সেন্টারে হোক সেগুলোতে ফিল্ড হসপিটাল তৈরি করার ব্যবস্থা হাতে নেওয়া দরকার। আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও। তবে রোগীদের অভিযোগ এই দুই হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে আইসিইউর সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকের সেখানকার পরিস্থিতি কি, আর সেই ক্ষেত্রে গুরুতর রোগীরা আসলে কি ধরনের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাচ্ছেন? আপনাদেরকে জানিয়ে রাখবো যে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলাতেই সবচেয়ে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবং এই যে কোভিডের দ্বিতীয় ওয়েভ বা সেকেন্ড ওয়েভ যেটি বলে থাকি না কেন, এই সময়টাতে ডাক্তারদের সাথে আমরা আলাপ করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে মানুষ আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যে আইসিইউ সাপোর্ট প্রয়োজন পড়ছে কিংবা অক্সিজেন সাপ্লিমেন্ট প্রয়োজন পড়ছে। এমত অবস্থায় সিলেটের একমাত্র যে ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সেখানটায় 14টি আইসিইউ এবং আরো 2টি ডায়ালাইসিসের জন্য মোট 16টি আইসিইউ এখানে ছিল, কিন্তু এই আইসিইউগুলো সর্বদাই কিন্তু গত 15 দিন ধরেই সবসময় রোগীতে ভর্তি থাকে, যে কারণে একজন রোগী সুস্থ হলে নতুবা যদি কেউ মারা যান তখনই মূলত এই আইসিইউর সিটটি খালি হয়। এবং যখন এই বিষয়টি সিলেট মহানগরী জুড়ে হাহাকার চলছিল আইসিইউর জন্য, তখনই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজেও আইসিইউ সুবিধা সম্বলিত চিকিৎসা সেবা রয়েছে এবং তখন মানুষ প্রাইভেট মেডিকেলের দিকে ছুটছেন, কিন্তু এত বেশি ব্যয়বহুল হয় নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে সেখানটা চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি আইসিইউ ব্লক রয়েছে তার একটি ব্লকের 8টি আসন এই কোভিডের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আরো 10টি আইসিইউ বেডের জন্য ইতিমধ্যে বাজেট চলে এসেছে, সেটি মে মাসের মধ্যেই চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে। সেদিক থেকে বলতে গেলে বেসরকারি এবং সরকারি মিলে আগামী মাসের মধ্যেই আমরা আসলে 50টির উপরে আইসিইউ ব্যবস্থা পেতে যাচ্ছি। অর্থাৎ শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার পরবর্তীতে সিলেটের 2টি প্রাইভেট মেডিকেল কলেজ এবং একটি ক্লিনিকে আইসিইউ সুবিধা সম্বলিত করোনা চিকিৎসা দিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো 200 সিটের একটি আইসোলেশন ব্যবস্থা তারা তৈরি করছে, যেখানটায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোহাম্মদপুরের সাদ মসজিদের পাশে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানটি মূল কমিটির কাছ থেকে দখল করে নেওয়ার অভিযোগ হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। আদালতের রায়ের পরও বিএনপি জোটের ছত্রছায়ায় পরে হেফাজতের আড়ালে মাদ্রাসাটি দখলে রাখেন তারা। 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় থাকায় জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মূল কমিটিকে হটিয়ে দখলে নেয় হেফাজত নেতা মামুনুল হকের বাবা খিলাফত মজলিসের নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। কমিটি ওনাকে অব্যাহতি দেয়, কিন্তু দেওয়ার পর যেহেতু ওনার একটা সারা বাংলাদেশ ব্যাপী ওনার একটা পরিচিতি আছে এবং তখন তিনি 4 দলীয় ভোটের একজন। পরে মাওলানা মানসুরুল হকের নেতৃত্বে একই নামে আরেকটি মাদ্রাসা করে বিতাড়িত কমিটি। এর সরকারি নিবন্ধন এখনো জামিয়া রহমানিয়া আরাবিয়া নামে। তাদের এই বছরের ক্যালেন্ডারেও মামুনুল হকের দখল করা মাদ্রাসার ছবি ছাপা রয়েছে। এই ঘটনায় বিতাড়িত কমিটি মামলা করে 2001 সালে। উচ্চ আদালতে রায় হয় 2014 সালে। এত বছরেও সেই রায় কার্যকর করা যায়নি। বিএনপি আমলে মাওলানা আজিজুল হক সাহেব
সে ওই জোটের শরিক হিসাবে সে তার ক্ষমতা প্রয়োগ করে এই মাদ্রাসাটি দখল করেছেন। এরপরে একটি পক্ষ আসলেন, তারাও জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, তারা এসে বললেন যে আমরা হলাম অরিজিনাল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। রিসোর্ট কাণ্ডে জেলে গেলেও সেই মাদ্রাসার দখল মামুনুল পরিবারের হাতে। তত্ত্বাবধানে রয়েছেন তার বড় ভাই মাহফুজুল হক। ঢাকা উদ্যানে আজিজিয়া মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি হলেও এর দখলেও একই পরিবার। জামিয়া রহমানিয়ায় জমি দান করেছিলেন আলী অ্যান্ড নূর গ্রুপ। মাদ্রাসার দুই পক্ষের দ্বন্দ্বে জমি দান করে কয়েক দফা হামলার মুখে পড়েছে সেই পরিবারের দ্বিতীয় প্রজন্ম। যে পক্ষ আছে ওই পক্ষ খারাপ, যে বিপক্ষ যেটা ওটা আরো খারাপ, দুইটাই খারাপ। মাঝামাঝি কাবাব মেয়ে হাঁটিয়ে দিতে চাচ্ছি না। দুই পক্ষ যখন যেভাবে চান্স পাইছে সেভাবে আমাদের উপরে টর্চার করেছে। এসব কারণেই মোহাম্মদপুরের সব কওমি মাদ্রাসাকে একটি কর্তৃপক্ষের আওতায় আনার দাবি জানিয়েছে সাবেক এই সংসদ সদস্য। সামগ্রিকভাবে আমি বিশ্বাস করতে চাই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেও মাদ্রাসার শিক্ষা ও কারিগরি বোর্ডের অধীনে একটি সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলি হলো দেখবেন যে কিছু অবৈধ সম্পত্তির উপর গড়ে উঠেছে। জনসাধারণের দানে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো হাতে গোনা কয়েকটি পরিবারের দখলে চলে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে কমেছে দান সদকা। স্বাভাবিক সময়ে রমজান মাসে এতিমখানার শিশুদের ইফতার সহ ভালো খাবার জুটলেও এবার কষ্টের দিন যাচ্ছে তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে এতিমখানাগুলো চালাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির কারণে মাদ্রাসা বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে এতিমখানাগুলো। এতিম শিশুদের অনেকে আত্মীয় স্বজনের কাছে গেলেও বেশিরভাগেরই কোথাও যাওয়ার জায়গা নেই। এমনিতে সারা বছর কষ্টেই কাটে এতিম শিশুদের। অন্যান্য বছর রমজান মাসে মানুষের দান সদকার কারণে ভালো মন্দ খাবার জোটে তাদের। তবে করোনা পরিস্থিতির কারণে কমে গেছে দান সদকা। অন্য রমজানে তো ভালো খাওয়ায়, অন্য জায়গা থেকে দাওয়াত আসে, অনেক ভালো খাওয়ায়। এই রমজানে তো মাদ্রাসা থেকে ইফতার দেওয়া হচ্ছে। আগে তো পাইতাম আলুর চপ, ডিমের চপ, বেগুনি, বুট, শরবত সবকিছুই পাইতাম। আর এখন শুধু পাই শরবত, সুলা, বুট, এগুলাই। আর কিছু তো আগের মতো আর হয় না। তো সের ইফতার দুটোই আসতো, বলতে প্রতিদিনই আসতো, কিন্তু এবার কোথা থেকে আসছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকেই কমেছে দান সদকা। এতে এতিমখানাগুলো পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে, ব্যবসা লস খাইছে। এই জন্য অনেকের দান সদকা আগে যদি 10 টাকা দিতে এখন 5 টাকা দেয়, 2 টাকা দেয়, এরকম ভাবে। যেন আমরা এখন ওই মসজিদ থেকে কিছু কালেকশন করি আর মানুষের দান সদকা দিয়ে চলে আমাদের বেশি। মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা রমজানের ধানেই সারা বছর আর সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় যা পাই এই দুইটা মিলেই মূলত প্রতিষ্ঠানটা চলে। কিন্তু এখন এমন একটা অবস্থায়, লকডাউন অবস্থায় মানুষজন ওইভাবে বাইর হন না। আমাদের যারা বিভিন্ন দাতা আছেন, ডোনার আছেন, ওইভাবে ওনারা আসতেও পারতেছেন না। এতিমখানাগুলোতে রমজান মাসে আসা দান খয়রাতের উদ্বৃত্ত অংশ জমা রাখা হয় ভবিষ্যতের জন্য। তবে এবার রমজান মাসে যেতে হচ্ছে সংকটের মধ্য দিয়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চর নিয়ে ইতিবাচক জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে দেয়া প্রতিবেদনের সন্তুষ্টির কথা জানিয়েছে সংস্থাটি, তাই দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক দাতাদের। এদিকে ভাষাঞ্চরকে কেন্দ্র করে আল জাজিরা প্রতিবেদনে ষড়যন্ত্র দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। শুরুতে নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সরিয়ে নিতে আপত্তি করলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে জাতিসংঘ। গত মাসের মাঝামাঝি প্রথমবারের মতো ভাষাঞ্চরের আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখে জাতিসংঘের প্রতিনিধি দল। মতবিনিময় করেন কক্সবাজার আশ্রয় শিবির থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গেও। 3 এপ্রিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ 10 দেশের রাষ্ট্রদূতরা যান ভাষাঞ্চরে। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা ও রোহিঙ্গাদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগে সন্তুষ্টি জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ভাষাঞ্চর নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ইতিবাচক মনোভাবের কথাই তুলে ধরেছে জাতিসংঘ। 2 পেজের একটা রিপোর্ট দিয়েছে এবং এটা খুব পজিটিভ রিপোর্ট, এবং তারা বলেছে যে ইটস এ গুড, ভালো স্ট্রাকচার হয়েছে, হামুক সামুক ভালো পছন্দ করেছে। তবে জাতিসংঘ শুড গো ভেরি কুইকলি।
মন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক দাতারা যখন ইতিবাচক সাড়া দিচ্ছেন তখন কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন করছে। ভাসানচর যেহেতু ইউএন দেখে গেছে, আপনার কয়েকজন অত্যন্ত শক্তিমান রাষ্ট্রদূত গিয়ে পছন্দ করেছেন, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো দেখেছেন। এখন ওখানে একটা গন্ডগোল বাঁধানোর জন্য তারা এমন একটা নিউজ দিয়েছে, সেইটা নিউজ বলা যায় না, এটা প্রপাগান্ডা বলা যায়। এগুলো সবই সন্দেহজনক। ব্রিটিশ প্রতিষ্ঠানের পরামর্শে দুর্যোগ মোকাবেলায় ভাসানচরের আবাসন নিউজ দিয়েছে, সেইটা নিউজ বলা যায় না, এটা প্রপাগান্ডা বলা যায়। এগুলো সবই সন্দেহজনক। ব্রিটিশ প্রতিষ্ঠানের পরামর্শে দুর্যোগ মোকাবেলায় ভাসানচরের আবাসন ঘিরে উঁচু বাঁধ তৈরির কথা তুলে ধরে একে আশেপাশে দ্বীপের চেয়েও নিরাপদ বলে জানান মন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 20 বছরে দেশের বড় অগ্নিকাণ্ডের একটিরও বিচার শেষ হয়নি এখনো। মামলা হলেও তদন্তে ধীরগতি আর বিচারে দীর্ঘসূত্রতায় সংকট দিন দিন বাড়ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনায় শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। 2019 সালের 20 ফেব্রুয়ারি চুরিহাট্টার আগুনে মৃত্যু হয় 71 জনের। এর 2 বছর পার হলেও দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন। কারণ হিসেবে চকবাজার থানার ওসি বলছেন, রাসায়নিকের গুদামের নথিপত্র আগুনে পুড়ে যাওয়ায় এত সময় লাগছে। 1 মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া যাবে। দীর্ঘ সময় লাগার কারণটা হচ্ছে আপনার যে গোডাউনের যে মালিক, তাদের বিষয়ে তথ্য নিতে আমাদের সময় লাগবে। আমরা সম্পূর্ণ পাই নাই, আংশিক পেয়েছি। ওই বিষয় নিয়ে আমরা খোলাদের যে জিনিসটা আসলে আমরা আগে যাবো। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, তদন্ত প্রতিবেদন দিতে সময় বেঁধে দেয়া থাকলেও বাধ্যবাধকতা না থাকায় বিচারিক আদালতে বিচারে বিলম্ব হচ্ছে। করতে না পারে তাহলে তার পদোন্নতি করা সহ তার বেতন থেকে কেটে নেওয়া, ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা, এই ধরনের বিষয়গুলো যদি আমরা আইনের মধ্যে ইনকর্পোরেট করতে পারি তাহলে তদন্তকারী কর্মকর্তারও খরচ থাকবে যত দ্রুত সম্ভব মামলাগুলো তদন্ত শেষ করে বিচারিক আদালতে প্রেরণ করার জন্য। 2012 সালে তাজরিনের আগুনে মৃত্যু হয় 119 জনের। তদন্ত শেষে ক্ষতিপূরণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন হয় 2015 সালে। 6 বছরে 104 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 9 জনের। তাজরিন ফ্যাশন অ্যান্ড গ্রুপ ধ্বংস হয়ে যাওয়ার পর যারা স্থানীয় ঠিকানা, অনেকে চলে গেছে, স্থানীয় ঠিকানা না থাকাতে আর কি সাক্ষী আসতে সাক্ষী সমান ফেরত আসে, আবার সাক্ষী আসতে একটু সমস্যা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সাক্ষী এনে সাক্ষী শেষ করে দেবো ইনশাল্লাহ। আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ অন্যান্য হিসাবে 2001 থেকে 2019 সাল পর্যন্ত দেশে বড় অগ্নিকাণ্ড অন্তত 26টি, প্রাণহানি 2000-এর বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি মামলা। শ্রম আইনের প্রয়োগের অভাবে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। সুষ্ঠু তদন্তের অভাবে অনেক ব্যক্তিরাই কিন্তু জড়িত ব্যক্তিরাই তাদেরকে শনাক্ত করা যায়নি, যার ফলে শাস্তিরও কিন্তু কোনো ধরনের দৃষ্টান্ত দেখা যায়নি। এবং এই ধরনের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটতেই থাকে। মানবাধিকার কর্মীরা বলছেন, পুরান ঢাকার একাধিক অগ্নিকাণ্ডের পরও হাইকোর্টের নির্দেশনা মেনে রাসায়নিকের গুদাম না সরানোয় বাড়ছে দুর্ঘটনা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহসায় কমছে না গরম। তীব্র তাপপ্রবাহে সারা দেশ উত্তপ্ত থাকবে আরো 1 সপ্তাহ। গত 6 মাস ধরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনামূলক অনেকটাই কম। এমন অবস্থায় আরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। রোদের প্রখর তাপে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে 3টি পেরিয়ে চতুর্থ তাপপ্রবাহে দেশ। এমন অবস্থা থাকবে আরও সপ্তাহখানেক। এ সময় তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, ছাড়াবে 40 ডিগ্রি সেলসিয়াস। গেল 6 মাসে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, নেই সম্ভাবনাও। ফলে পুরো সপ্তাহ জুড়েই থাকছে তীব্র গরম। গত মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম ছিল, অনেক কম ছিল, প্রায় 80% কম ছিল। এই মাসেও এখনো পর্যন্ত যে বৃষ্টিপাতের রেকর্ড আছে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক কম। এইভাবে যদি সিজন অব্যাহত থাকে তাহলে মে মাসেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। প্রকৃতির এমন তেজি আচরণের প্রভাব দেখা দিয়েছে কৃষিতে। এরই মধ্যে নষ্ট হয়েছে প্রায় 1 লাখ টন ধান, যার আর্থিক ক্ষতি প্রায় 328 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এমন সংকট। সবজি বলেন,
ফল বলেন অথবা ধান বলেন, সবগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একই কারণে। সো একদিনের ব্যাপার না, এটা ঘটেছে অনেকদিন, হয়তোবা এক রাতে এক্সপ্রেশন ঘটেছে। তো আমার কথাটা হচ্ছে যে পানির রিজার্ভার তৈরি করতে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই জমির অর্গানিক ম্যাটার বাড়াতে হবে। আমরা বলি সয়েল মাইক্রো ক্লাইমেটটাকে যেন ভালো করে। সামনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিষয়ক গবেষণা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 134 বছর পার করলো চট্টগ্রাম সমুদ্র বন্দর। এত বছরে পণ্য ওঠানামায় বেশ ভালো দক্ষতা দেখালেও বর্তমানে সক্ষমতা বাড়াতে নেওয়া বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো নানা কারণে গতি হারিয়েছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে এখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে দেশের সবচেয়ে বড় এই সমুদ্র বন্দরকে। চতুর্দশ শতকে চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় পোতাশ্রয় রূপ নেয় সমুদ্র বন্দরে। তখনের নাম ছিল প্রোটো গ্র্যান্ডো। তবে বর্তমান কাঠামোয় চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু 1888 সালের 25 এপ্রিল পোর্ট কমিশনারেট অ্যাক্ট পাশের মধ্য দিয়ে। এখন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92 ভাগই পরিচালিত হয় এই সমুদ্র বন্দর দিয়ে। সময়ের সঙ্গে পরিধি বাড়ার পাশাপাশি যোগ হয়েছে বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। বর্তমানে বছরে 3 মিলিয়ন টিউস কন্টেইনার এবং 9.5 কোটি টন খোলা পণ্য আনা-নেয়া করা হয় এই বন্দর দিয়ে। বর্তমানে 3 মিলিয়ন টিউজ আমরা হ্যান্ডেল করছি এবং আরো বেশি আমরা হ্যান্ডেল করতে পারবো। আমাদের বন্দরের ইয়ার্ড স্পেস, ইকুইপমেন্ট অনেক বেড়েছে এবং আমরা নতুন নতুন টার্মিনাল করছি। আমাদের পিসিটি হতে যাচ্ছে, আগামী ডিসেম্বরে অপারেশনে আসবে। তবে বন্দরে চলমান মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো নানা কারণে বাস্তবায়নে সময় লেগেছে। 2025 সালে বে টার্মিনালের কার্যক্রম শুরুর কথা থাকলেও অগ্রগতি হয়েছে সামান্যই। এছাড়া 2019 সালের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয়নি এখনো। বে টার্মিনালকে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, আপনার জেটিগুলো তৈরি করা যায়, তাহলে আমাদের দেশে যে সামনে যে একটা আমাদের চ্যালেঞ্জ, বিশেষ করে আমরা যে ট্রান্সশিপমেন্টগুলো দিয়েছি, এই ট্রান্সশিপমেন্টগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে কিন্তু সহজ হবে। আমরা সবসময় বিদেশি বন্দরের উদাহরণ দিই, কিন্তু কার্যত আমরা বিদেশি বন্দরে কিভাবে পণ্য ডেলিভারি দেওয়া হয়, পণ্য গেটগুলি কত বড়, সেই জিনিসটা আমরা ফলো না করার কারণে দেখা যায় ভিতরেও যানজট, বাইরেও যানজট। তবে সব সংকট কাটিয়ে কন্টেইনার ও বন্দর ব্যবস্থাপনায় এই অঞ্চলের ব্যবসার কেন্দ্রবিন্দু হওয়ার লক্ষ্য চট্টগ্রাম বন্দরের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মৌসুমের শুরুতেই বোরো ধান কাটামারায় নিয়ে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার কৃষকরা। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না আসায় ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সংকট মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নাটোরের চলনবিল ও বগুড়ার নন্দীগ্রামে শুরু হয়েছে ধান কাটা মারাই, কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন জেলা থেকে শ্রমিক না আসায় ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। লোক যদি না আসে তাহলে আপনি ধান কাটার দাম বেশি 4,000-5,000 টাকা বিঘা লেগে যেতে পারে। এই অবস্থায় যদি আমরা লোক না পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সংকট মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে এই কৃষি শ্রমিক যাতে আসতে পারে সেজন্য কিন্তু প্রত্যয়নপত্র প্রদান করছি। এর পাশাপাশি আমাদের কিন্তু প্রস্তুতিও আছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আমাদের কম্বাইন হারভেস্টার, রিপার, এই যন্ত্রগুলো কিন্তু বিতরণ করা হয়েছে। নওগাঁতেও সময় মতো ফসল ঘরে তুলতে স্থানীয় 3 লাখের বাইরে অন্তত 1.5 লাখ শ্রমিক প্রয়োজন হয়। এখন পর্যন্ত শ্রমিক এসেছে মাত্র 5,000। খেতে পাকা ধান পড়ে থাকলেও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বাইরে থেকে লোকজন আসছে না, যার জন্য আমাদের স্থানীয় লোকের দাম একটু বেশি। বাইরের লেবার এখনো আসেনি, এখনো ওই 400 টাকা দিন হিসাবে খরচা করিতে, চুক্তি নিলে 4,000 টাকা পর্যন্ত বিঘা। জেলা প্রশাসনের সহযোগিতায় অন্য জেলা থেকে শ্রমিক আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। যে এলাকার লোকজন আসে ধান কাটার জন্য, ইতিমধ্যে সেই সমস্ত এলাকার লোকজনদের যোগাযোগ করা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার উপজেলা কৃষি অফিসার এবং ইউনোদের মাধ্যমে সেই সমস্ত যারা লোক আসবে তাদের সার্টিফিকেটের মাধ্যমে আনার ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিক সংকটে নিরুপায় হয়ে পড়েছেন পাবনার চাষিরা। করোনা পরিস্থিতির কারণে এই অবস্থা। দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এতে ঝড় বৃষ্টির কারণে ফসলহানির শঙ্কায় রয়েছেন তারা। শ্রমিক আসতেছে না, আমরা খুব সমস্যা আছে। আমাদের ধান কিভাবে ঘরে তুলবো না তুলবো আমরা দিয়ে খুব টেনশনে আছে। কোনো গাড়িতে লোক আসতে পারতেছে না, নানান সমস্যা লেবারের। আর এই এলাকাতে লেবার 2-1টা যা পাওয়া যাচ্ছে এর দাম দিয়ে কাটতে হচ্ছে, তাতে কৃষকের পোষাচ্ছে না। এছাড়া কুমিল্লাতেও পাকা ধান পড়ে আছে জমিতে। দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক না পেয়ে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ফসল ঘরে তোলার চেষ্টা করছেন।
হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ধান কাটা মারার জন্য যে শ্রমিকের একটি সংকট দেখা যাচ্ছে, সেই সংকট মেটানোর জন্য আসলে বিকল্প কি ব্যবস্থা নিচ্ছেন কৃষকরা? জানেন যে উত্তরের জেলা পাবনায় কিন্তু ব্যাপক জমিতে এই বোরো কিন্তু চাষ হয় বিভিন্ন মাঠে। এখানে কিন্তু 56,000 হেক্টর জমিতে কিন্তু এবারের বোরো চাষের কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এখন কিন্তু জমিতে ধান কিন্তু পেকে গেছে এবং বিভিন্ন মাঠে কিন্তু শ্রমিক সংকটের কারণে কিন্তু চাষিরা ধান কাটতে কিন্তু তারা চরম বেকায়দায় পড়েছেন। কারণ হচ্ছে তাদের শ্রমিক সংকট কিন্তু দেখা দিয়েছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে এই শ্রমিক সংকটের কারণে কিন্তু বিভিন্ন জেলা থেকে যে শ্রমিক পাবনায় আসেন এবং এই কাটা মাড়াই করতে আসেন, তাদেরকে কিন্তু লকডাউনের জন্য কিন্তু তারা আসতে পারবেন এবং কিভাবে তাদেরকে বিভিন্ন স্থান থেকে পাবনায় ধান কাটতে আসবেন এইসব চাষিরা, সেদিকে কিন্তু তারা খেয়াল রাখছেন এবং জেলা প্রশাসন থেকে বলছেন যে তারা বিভিন্ন জেলার শ্রমিকদের কি করে আনা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা তড়িৎ গতিতে করবেন বলে আমাদেরকে বলেছেন। তবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তিনি বলছেন যে আসলে এই লকডাউনে কৃষকদের আসতে এই জেলায় থেকে অন্য জেলায় আসতে কিন্তু কোনো তাদের বাধা নেই এবং তারা সহজে যেন এই জেলা থেকে আর এক জেলায় পৌঁছাতে পারে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছে এবং তারা সেই ব্যবস্থা করছেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে পাবনায় কিন্তু এখন বিভিন্ন মাঠে কিন্তু ধান পাকছে এবং এই ধান কাটা নিয়ে কিন্তু তারা শঙ্কায় রয়েছেন যে সামনে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কায় রয়েছেন যে দ্রুত তারা যদি ধান কাটতে না পারেন তাহলে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়ে যাবে এবং ক্ষতির মুখে পড়বেন বলে কৃষকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। পাবনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে কৃষিকাজে ঝুঁকেছেন করোনাকালে দেশে ফেরা প্রবাসীরা। দীর্ঘদিন ধরে পতিত থাকা চরের কয়েকশো হেক্টর জমিতে নতুন করে আবাদ হচ্ছে ধান সহ বিভিন্ন ফসলের। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি বেকারত্ব ঘুচেছে অনেকের। রায়পুরার নীলক্ষা ইউনিয়নের 775 হেক্টর জমি বিস্তীর্ণ চরাঞ্চল। চরাঞ্চলের এসব জমিতে ধান, মরিচ, আলু, বাদাম, তিল, ভুট্টা, কুমড়া সহ বিভিন্ন ফসলের ভালো ফলন হয়। জমিতে ধান, মরিচ, আলু, বাদাম, তিল, ভুট্টা, কুমড়া সহ বিভিন্ন ফসলের ভালো ফলন হয়, কিন্তু উৎপাদন খরচের তুলনায় লাভ কম হওয়া এবং শ্রমিক সংকট সহ নানা কারণে কয়েক বছর ধরে চরের এসব জমি অনাবাদি ছিল। গত এক বছরে করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে 7টি চরাঞ্চলের চিত্র। দেশে ফিরে আসা অন্তত 100 প্রবাসী ফিরেছেন কৃষিকাজে। কেউ নিজের জমি, কেউ বা অন্যের জমি চুক্তি নিয়ে আবাদ করেছেন ধান সহ বিভিন্ন ফসল। এরি ধান, উদ্যা, কুমড়া, বাঙ্গি, তরমুজ সবই ছিল। ওই সময় বাইরে অনেক লোক বাইরে ছিল আমাদের দেশের। এখন বর্তমানে লোক সবাই দেশে, করোনার কারণে দেশে যেতে পারে না, দেশে ফিরতে আর দেশে আসার পরে এই লকডাউনের পরে আপনার গৃহস্থী চাষ করলাম কি আমার মতন দেখা গেছে আপনার পাই লোক ওই আটটা গেছে যাইতে পারে নাই। চরাঞ্চলের এসব পতিত জমি আবাদে সার, বীজ সহ প্রণোদনা দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। এই প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা নীলক্ষা ইউনিয়নে প্রায় 55 জন কৃষককে আপনার সার এবং বীজ বিভিন্ন ফসলের এবং প্রায় 100 কৃষককে হাইব্রিড ধানের বীজ দিছি। এছাড়া গত বছর কৃষক ধানের ভালো মূল্য পাওয়াতে এবার কৃষক উদ্বুদ্ধ হয়ে এই জমিগুলা পতিত রাখে নেই। 4 বছর আগে এই ইউনিয়নের বেশিরভাগ জমি পতিত থাকলেও এবছর পুরো চরের জমি জুড়েই আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন রোগীর সংখ্যা 3,49,000-এর বেশি। 24 ঘন্টায় প্রাণ গেছে 2,761 জনের। টানা পঞ্চম দিনের মতো দেশটিতে একদিনে মৃতের সংখ্যা 2,000 ছাড়ালো। 7 দিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে 20 লক্ষাধিক করোনা রোগী, যা আগের সপ্তাহের তুলনায় 58% বেশি। এক সপ্তাহে মারা গেছে 13,000-এর বেশি মানুষ। তীব্র অক্সিজেন সংকটে হিমশিম খাচ্ছে বেশিরভাগ রাজ্য। এদিকে বিশ্বে করোনা একদিনে 13,000-এর বেশি মানুষ মারা গেছে, শনাক্ত 8,18,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 31,12,000। এ পর্যন্ত আক্রান্ত 14,70,00,000-এর বেশি।
একদিনে সবচেয়ে বেশি প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ২৭ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আহত সংখ্যা অন্তত ৪৬ জন। শনিবার মাঝরাতে ইবনে আল খতিম হাসপাতালের আইসিইউতে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তারা। দুর্ঘটনার সময় আইসিইউতে ১২০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ৯০ জনকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। সেনা অভ্যুত্থান বিরোধীদের নির্বিচারে হত্যা বন্ধ করতে মিয়ানমারের সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন আসিয়ান সদস্য দেশগুলোর নেতারা। একই সাথে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে 10টি দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের চলমান সংকট নিরসনে 5 দফা প্রস্তাব পেশ করেন। এর মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং আসিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে সংলাপের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের নবগঠিত জাতীয় ঐক্য সরকার। এদিকে আসিয়ান সম্মেলন চলাকালে মিয়ানমারের দক্ষিণাঞ্চলে সেনাবিরোধী বিক্ষোভ হয়েছে। 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে মারা গেছে 7 শতাধিক মানুষ। ক্যান্ডি টেস্টের প্রথম 3 দিন ছিল বাংলাদেশের। চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। পুরো দিনে কোনো উইকেট পায়নি টাইগার বোলাররা। 229 রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা দিন শেষ করেছে 3 উইকেটে 512 রানে। অঘটন না ঘটলে নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে প্রথম টেস্ট। এটা কি মাটির উইকেট নাকি কংক্রিটের? চতুর্থ দিনেও নেই টার্ন। বিস্ময়করভাবে ফাটলেরও কোনো লক্ষণ নেই। তৃতীয় দিনের শেষ বেলায় স্পিনারদের টার্ন পাওয়ায় যে আশার বসতি, চতুর্থ দিন তা হলো মরীচিকা। 3 উইকেটে 229 নিয়ে শুরু। বাংলাদেশের সাদামাটা বোলিং এর সুযোগ নিয়ে করুণারত্নে ধনঞ্জয় জুটির সাবলীল ব্যাটিং। নতুন বল নিয়েও কাজ হয়নি। নষ্ট হয়েছে একাধিক রিভিউ। প্রথম সেশনে 102 রান যোগ করে লঙ্কানরা। রান 300-র ওপরে। 2 ব্যাটসম্যানের আত্মবিশ্বাসও তুঙ্গে। করুণা 100 থেকে 150-এ গেলেন। অন্যদিকে ধনঞ্জয় তুলে নেন ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি। দুজনের পার্টনারশিপ বাড়তে বাড়তে 200 থেকে 300 হয়ে গেল। লঙ্কান অধিনায়ক ততক্ষণে বুঝে গেছেন ডাবল সেঞ্চুরির জন্য এর চেয়ে ভালো উইকেট তিনি আর পাবেন না। শেষ পর্যন্ত 387 বলে আসে করুণারত্নের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আলো আধারির লুকোচুরির মাঝে কখন যেন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার 500 রান, আর আলোক স্বল্পতায় খেলা শেষের আগে যা 3 উইকেটে 512। সব মিলে ড্রর অপেক্ষায় শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিন উইকেটবিহীন দিন কাটিয়েছে তাসকিন রাহিরা। এমন উইকেট বোলারদের জন্য কঠিন বললেন পেসার তাসকিন আহমেদ। লাইন লেন্থে ধারাবাহিক থেকে ম্যাচে ফেরার আশা এই পেসারের। এরকম উইকেট আসলে অনেক ডিফিকাল্ট বোলারদের জন্য। মানে নর্মালি দেখেন ওদের বোলাররাও কিন্তু লাকমাল 35 ওভার বল করেছে এবং বাকি যারাও করছে ভালো করেছে। হ্যাঁ, তো আসলে উইকেটটা এমন যে চান্স ক্রিয়েট হওয়ার অপশনটাই কম। ভালো বলও দেখা যায় অনেক ইজি খেলতেছে। লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শীর্ষে ওঠা হলো না গ্যালাক্টিকোদের। সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল বেতিসের মুখোমুখি হলেই যেন গোল করতে ভুলে যায় রিয়াল। ব্যর্থতার জাল ছিঁড়তে পারল না আবারও পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল জিদানের দল। চোট কাটিয়ে ফিরলেও দলের ভাগ্য বদলাতে পারেননি হ্যাজার্ড। মূলত ফরোয়ার্ডদের ব্যর্থতায় পয়েন্ট নষ্ট করেছে রিয়াল। 33 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রিয়াল। 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আতলেতিকো। লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছে বার্সেলোনা। রাত 8টায় বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এর আগে সন্ধ্যা 7টায় সেরিয়াতে ফিওরেন্তিনার চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ বার্সার। গেতাফেকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জ নেবে কাতালানরা। দুর্দান্ত ছন্দে দলের প্রাণ মেসি মৌসুমে এখন পর্যন্ত করেছেন 25 গোল। সার্জি রবের্তোর পরিবর্তে একাদশে ফিরতে পারেন সার্জিনো ডেস্ট। সবশেষ 5 দেখা ভিয়ারিয়ালের বিপক্ষে 4 জয় বার্সেলোনার।
এদিকে ফিওরেন্তিনার মাঠে জয় ধরে রাখার চ্যালেঞ্জ ইউভেন্টাসের। দলে ফিরছেন রোনালদো ও বের্নার্ডোস্কি। ইংলিশ ক্যারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি টটেনহ্যাম। ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত ম্যান সিটির। এবার ক্যারাবাও কাপের শিরোপায় নজর সিটিজেনদের। এফএ কাপের শেষ 4 থেকে চেলসির কাছে হেরে কোয়াড্রাপল জয়ের স্বপ্নভঙ্গ হয় ম্যান সিটির। টটেনহ্যামকে হারিয়ে ট্রেবল জয়ে বদ্ধপরিকর গার্দিওয়ালার দল। নিষেধাজ্ঞায় থাকছেন না জন স্টোনস, শঙ্কা আছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। টটেনহ্যাম স্কোয়াডেও আছে চোট সমস্যা, অনিশ্চিত হ্যারি কেইন। ফ্রন্টলাইনে থাকছেন সন হিউইং মিন লুকাস, মৌরা, গ্যারেথ বেল। হেড টু হেডে সমান সমান ম্যান সিটি ও টটেনহ্যাম, সবশেষ 5 দেখায় সমান 2টি করে জয় দু দলের। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্যবিধি মানার শর্তে আজ থেকে খুলছে দোকান, শপিং মল। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও কাটছে না সংশয়। শনাক্তের 15 দিন পরও করোনা পজিটিভ খালেদা, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার ভারতীয় ধরন দেশে ঢুকলে সামলানো কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। সীমান্তে কড়াকড়ির তাগিদ। ভাষান্তর আশ্রয়ণ প্রকল্প নিয়ে ইতিবাচক জাতিসংঘ। আন্তর্জাতিক দাতাদের দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান। ভারতে একদিনে প্রায় 3.5 লাখ করোনা শনাক্তের নতুন রেকর্ড। 7 দিনে শনাক্ত 20 লাখ, মৃত্যু 13,000। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।